পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট, 4 নম্বর পৃষ্ঠা। সবাই 4 নম্বর পৃষ্ঠা বের করবেন নোটের। এখানে দেখেন, বিগত বার কাউন্সিল ও জুডিশিয়ারি পরীক্ষার এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ। এই প্যাটার্ন বিশ্লেষণ কেন দরকার? প্রশ্ন কেমন আসে এটা বোঝার জন্য। আপনি বাজারের কোনো গাইডে এই বিশ্লেষণটা পাবেন না। আমি যেভাবে করেছি, কত প্রকারের প্রশ্ন আসে সেটা যখন আপনি বুঝতে পারবেন, ওই প্রকারের ওই প্রকারের প্যাটার্নের প্রস্তুতি নিতে আপনাকে কি করতে হবে সেটা আমি হোমওয়ার্কও এখানে দিয়ে দিচ্ছি। আপনি হোমওয়ার্ক ফলো করেন। আপনি পাস না করলে আপনার টাকা আমি ব্যাক করে দিব, যদি আমাকে সঠিকভাবে ফলো করতে পারেন। যেমন আজকে কিছু হোমওয়ার্ক বলে দেব, এইভাবে হোমওয়ার্ক যদি কেউ করেন, আপনি পাস না করার কোনো কারণ নাই, আপনি ডেফিনেটলি ইনশাল্লাহ পাস করবেন। জুডিশিয়ারি 2007 থেকে 24 এবং বার কাউন্সিল 2012 থেকে 25। জুডিশিয়ারির এমসিকিউ প্রশ্ন 2007 থেকে শুরু হয়, কারণ 2007-এর পূর্বে কোনো এমসিকিউ ছিল না জুডিশিয়ারির, কারণ জুডিশিয়ারির সৃষ্টি হয়েছে 7 সাল থেকে। তার আগে বিসিএস এর মাধ্যমে বিচারক হতেন। আর বার কাউন্সিল 2012-র আগে কোনো এমসিকিউ পরীক্ষা হতো না, রিটেন পরীক্ষা হতো। তার মানে 12 সাল থেকে এমসিকিউ শুরু হয়েছে। তার আগে আপনি প্রশ্ন খুঁজেই পাবেন না এমসিকিউ এর, রিটেন পাবেন। কারণ রিটেন আপনি 2000 সালের আগেও পাবেন। তো এই সালের পরীক্ষার এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন নিয়ে দীর্ঘ গবেষণা ও গভীরভাবে বিশ্লেষণপূর্বক কিছু প্যাটার্ন বিশেষভাবে লক্ষ্য করা যায়। উল্লেখযোগ্য প্যাটার্ন বিষয়ে নিম্নে আলোকপাত করা হলো। 1 নম্বর প্যাটার্ন কি? অনুচ্ছেদ, বিধি বা ধারাভিত্তিক প্রশ্ন। কেমন? যেমন এখানে বলে দিল, দ্য পেনাল কোড এর ড্যাশ ধারায় খুনসহ ডাকাতি মানে ড্যাকয়টি উইথ মার্ডারের সংজ্ঞা দেওয়া হয়েছে। সংজ্ঞা শাস্তি এই ধারাতেই আছে। যদি এই প্রশ্নটা আসে যে কত ধারায় খুন সহ ডাকাতের সাজা দেওয়া আছে, তাও 396। সংজ্ঞা দেওয়া আছে, তাও 396। এটা লেটেস্ট প্রশ্ন, 2025 সালের, কিন্তু খুবই টাটকা প্রশ্ন, নতুন প্রশ্ন। তাহলে সংজ্ঞা, সংজ্ঞার ধারা এবং সাজার ধারা একটাই, 396, খুন সহ ডাকাতি, মৃত্যুদণ্ড। তো এইটা দেখেন, এই প্রশ্নটা তাহলে এখানে ধারাকে কোথায় রেখেছে? অপশনে রেখেছে। আর প্রশ্ন কোথায় রেখেছে? মানে এখানে দেখেন দুইটা জিনিস। একটা হচ্ছে ধারা, সঠিক ধারাটা অপশনে রেখেছে, 4টা অপশন দিয়ে দিয়েছে, 4টা ধারা। আর বিষয়বস্তু কোথায় রেখেছে? খুন সহ ডাকাতি এর সংজ্ঞা এটা রেখেছে প্রশ্নের মধ্যে। হ্যাঁ, মার্জুনা বেগম কথা বলতে চাচ্ছেন, হাত উত্তোলন করেছেন, বলেন, দ্রুত লাইন আসেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমাদেরকে আর একটা নোট দিবেন বলছেন যে ওইটা কি এখন দিবেন না নাকি পরে? আমি ধারণা করছি বার কাউন্সিলের 29 নভেম্বর যে এমসিকিউ পরীক্ষা হবে সেটা হবে না, পিছাবে। যেহেতু পেছাবে, সেহেতু আমি ওই ফাইনাল টাচ নোট ফাইনালি দিই শেষের দিকে, মানে 1 মাস আগে দিই। যদি পরীক্ষা ডিসেম্বরে হয় তাহলে নভেম্বরের শেষের দিকে নোট পাবেন। আমি কি বোঝাতে পারলাম? আর স্যার বুঝছি, রিভিউ আবেদন ফি যেটা 540 টাকা, এটা কি এটার জন্য দিব নাকি? এখানে রিভিউ একটা নোটিশ আবেদনটা, দিচ্ছেন যে রিভিউ। রিভিউ আবেদন আপনার জন্য না তো, রিভিউ আবেদন ফি হচ্ছে যারা লিখিততে ফেল করলো তাদের জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ, ক্লাসের বাইরে আসসালামু এই আলাইকুম। ধরনের প্রশ্ন করবেন না ক্লাসে। ক্লাস বিষয়ে প্রশ্ন থাকলে ক্লাসে প্রশ্ন করবেন, অথবা ক্লাস শেষে মেসেজে প্রশ্ন করবেন কাইন্ডলি। কারণ আপনার এই প্রশ্নের কারণে ক্লাসটা ইন্টারাপ্ট হলো, ক্ষতিগ্রস্ত হলেন আপনারা। মানে ক্লাসের বাইরে সরি। প্রশ্ন মানে অপ্রাসঙ্গিক প্রশ্ন, এগুলো মেসেজ দিয়ে রাখবেন, আমি কল করে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আপনার প্রশ্ন থাকতেই পারে, আপনার প্রশ্নকে আমি সম্মান জানাই, কিন্তু দয়া করে আপনারা ক্লাসের বাইরে প্রশ্ন করবেন না। আমি এখানে প্যাটার্ন 1 নিয়ে কথা বলছি, প্যাটার্ন 1 নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, আপনি লাইনে থাকেন। আপনি কি বুঝতে পেরেছেন যে এখানে কি শেখানো হচ্ছে? যে অনুচ্ছেদ বা ধারাভিত্তিক প্রশ্ন কি? দেখেন, প্রশ্নে বলে দিল যে খুন সহ ডাকাতির সংজ্ঞা কোথায় আছে, তাহলে একটা ধারা আপনাকে জানতে চাচ্ছে। এখন ধারা কততে আছে সেটা না জানলে তো এটার উত্তর করতে পারবেন না আপনি। পারবেন কি আপু? না স্যার। না তাহলে স্যার। আপনাকে ধারা, তাহলে কোন ধারে কি আছে এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, তাই না? জি স্যার, দাঁড়াতে এই সমস্যা হয় আমাদের, আচ্ছা, দাঁড়ার এ- প্রশ্নগুলো। এ- আচ্ছা, এই দেখেন, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই প্রতিটা প্রশ্ন কিন্তু একই স্টাইলের। দেখেন, বিষয়বস্তু দেওয়া আছে হচ্ছে প্রশ্নের মধ্যে, আর
ধারা বা অনুচ্ছেদ সেটা আছে অপশনে। বিষয়বস্তু এই দেখেন, বার কাউন্সিলের বৈশিষ্ট্য, কত অনুচ্ছেদ, অপশনে অনুচ্ছেদ। তারপরে এখানে কোন অনুচ্ছেদে, অপশনে অনুচ্ছেদ, কি বিষয়ে, নিবন্ধন কমিটি সংক্রান্ত। তারপরে 5 নম্বর, এখানে বলা হচ্ছে লিঙ্গ বৈষম্য কততে আছে, 28-এ আছে অনুচ্ছেদ। তাহলে এই সবগুলোই ধারাভিত্তিক প্রশ্ন। তাহলে অপশনে আছে ধারা বা অনুচ্ছেদ, এবং প্রশ্নের মধ্যে আছে বিষয়বস্তু। এই কথাটা বুঝতে পারলেন কিনা? জি স্যার। তাহলে অপশনে দেখেন ধারা বা অনুচ্ছেদ দেওয়া আছে, আর বিষয়বস্তুগুলো কোথায় দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। বিষয়বস্তু কি, এদের সবুজ হাইলাইট করেছি আমি প্রশ্নের মধ্যে। যেমন এই যে 3 নম্বর প্রশ্নের বিষয়বস্তু কি, বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য, বাংলাদেশের বার কাউন্সিলের বৈশিষ্ট্য কোথায় আছে, এটা বলা আছে কোথায়, 3-এ বলা আছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? জি স্যার। এরপরে 6, জি 7, স্যার। 8, 6 নম্বর প্রশ্ন দেখেন। 6 নম্বরের প্রশ্ন বলছে অনুচ্ছেদ 33-এ কি আছে। তার মানে এবার অনুচ্ছেদ বা ধারা দিয়ে দিয়েছে কোথায়, প্রশ্নের মধ্যে, এবং বিষয়বস্তু কোথায় সেট করেছে, অপশনে। এমসিকিউ প্রশ্নে কি জিনিস থাকে, এমসিকিউ প্রশ্নে থাকে প্রশ্ন এবং অপশন 4টি, তাই নয় কি? জি স্যার। তাহলে প্রশ্নের মধ্যে এবার অনুচ্ছেদ ঢুকিয়ে দিয়েছে, এবার বিষয়বস্তু আপনাকে জানতে হবে। 33-এ কি আছে, ট্রাইব্যুনালের গঠন আছে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তাহলে এই যে অপশনে ধারা থাক বা প্রশ্নের মধ্যে ধারা থাক, আপনি কোন ধারায় কি আছে এটা ভালোভাবে মনে না রাখলে এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবেন না। মানে প্যাটার্ন 1-এর প্রশ্নের উত্তর সঠিকভাবে করার জন্য আপনাকে কি করতে হবে, সতর্ক করছি, অনুচ্ছেদ, বিধি বা ধারার ক্রমিক নম্বর মনে রাখা যথেষ্ট কঠিন কাজ। 396 না 395 আছে, আপনি মনে রাখতে পারবেন না। যেমন 397, 394, 396, 395, দেখেন সবগুলো অপশন কাছাকাছি সেকশন সেট করেছে, 94, 95, 96, 97। এই 4টা সেকশনই কাছাকাছি, আপনার কনফিউশন তৈরি হবেই, জানলেও দেরি হবে। মানে মানে খুব বেশি কনফিডেন্ট না থাকলে এই প্রশ্নের উত্তর করাটা টাফ আপনার জন্য। হ্যাঁ, তাহলে এটা মনে রাখা কি কঠিন, আসলে সংখ্যা মনে রাখা কঠিন। তারপরেও 4টি অপশন এমন ভাবে সেট করে যেন সর্বাধিক কনফিউশন সৃষ্টি হয়। আপনার প্রশ্ন এমন ভাবে সেট করবে কনফিউশন সৃষ্টি হবে, যে 395 হবে না 96 হবে, আপনি বুঝতে পারবেন না। এলোমেলো হয়ে যায় স্যার। এলোমেলো হয়ে যায়। আচ্ছা, এখন আমি একজনকে লাইনে নিয়ে নিব, সেটা হচ্ছে বাসেত ভাই, লাইনে আসেন। আতিকুর রহমান সাহেব, লাইনে আসতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই, বুঝতে পারছেন যে প্যাটার্ন 1-এ ধারাভিত্তিক প্রশ্ন মানে ধারা অপশনে দিতে পারে অথবা প্রশ্নের মধ্যে ধারা থাকতে পারে। আপনার ধারাতে কি আছে এটা আপনাকে জানতে হবে ঠিকভাবে, না হলে এই প্রশ্নের উত্তর করতে পারবেন না এই প্যাটার্ন 1-এর। এই বিষয়টাকে আমি জি বোঝাতে স্যার, পারলাম? জি বুঝতে পেরেছি। স্যার ধারাগুলো কি বারবার তাহলে লিখতে হবে খাতার মধ্যে, মনে হয় না তাহলে মন থাকার এই যে এই পসিবিলিটি যে এই থাকবে? যে পরামর্শ দিচ্ছি, এখন পরামর্শ দিচ্ছি। পরামর্শ কি, এই প্যাটার্নের প্রশ্নের সঠিকভাবে উত্তর করার জন্য আপনাকে কোনো বিষয়বস্তু কোন অনুচ্ছেদ বিধির অন্তর্ভুক্ত তা সূক্ষ্মভাবে মনে রাখার জন্য অনুচ্ছেদ বা বিধির বা ধারাও বলতে পারে, একই কথা, ক্রমিকের পাশাপাশি বিষয়বস্তুর কিওয়ার্ড মানে 1-2টি শব্দ কি করতে হবে, লিখে চর্চা করতে হবে আপনার নিজের খাতায়। আমার নোটে তো আছেই, আপনার নিজের খাতায় কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা একটা হোমওয়ার্ক আপনাদের জন্য। এই হোমওয়ার্ক যিনি করবেন তিনি এগিয়ে থাকবেন, না করলে তিনি এই ধরনের প্রশ্নের উত্তরে ফাঁদে পড়বেন। এই ক্ষেত্রে আমার যে আইন আদালত বা এমসিকিউ ফাউন্ডেশন নোট, মানে যেই নোট থেকে পড়ছি, অথবা যার নোট নাই, আমার ইউটিউবে যারা ভিডিও দেখছেন, শুধুমাত্র আমার ভিডিও দেখে পাশ করার চিন্তা ভাবনা করছেন, আমার ভিডিও দেখেও পাশ করা যায়। বেয়ার অ্যাক্ট, মূল আইন যেটা, এর সূচিপত্রের সহায়তাও নিতে পারেন। সূচিপত্রে কিন্তু কি থাকে, ধারা এবং বিষয়বস্তু থাকে, অথবা সেগুলো বারবার পড়ে মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নেই এই ধারাভিত্তিক প্রশ্ন মুখস্থ রাখার। ঠিক আছে, তাহলে আপনাকে কি জি করতে হবে স্যার। মনে করলে। একটা প্রশ্ন করব। হ্যাঁ, বলেন স্যার, বলেন। ওই যে অনুচ্ছেদ গুলা আলাদাভাবে লিখে আর ধারাগুলো আলাদাভাবে লিখে আমাদেরকে একটু দিলে ভালো হয় না? আমি দিব না তো। এই এই যে এত বড় একটা নোট দিয়েছি, এটা দেওয়ার পরও যদি সেটা চান, তাহলে আমাকে
মানে এই সুবিধাটা যদি আমি দিই, এর পরবর্তীতে কেউ কেউ বলবে স্যার আমার পরিবর্তে একটু পরীক্ষা দিয়ে আসা যায় না, প্রক্সি। বুঝতে না পেরেছেন? না, এটা সম্ভব না। না, এটা একটু খুঁজে না খুঁজে আমি নেওয়ার চেষ্টা করি, মানে কেটে নিতাম আর কি। এখন মনে করেন যে এখন মনে করেন আপনি আমার থেকে কি কার ড্রাইভিং শিখবেন। মনে করেন আপনার কার ড্রাইভিং শিখবেন আপনার ড্রাইভারের থেকে। এখন ড্রাইভারের পাশে বসে আছেন আপনি, হ্যাঁ? তো ড্রাইভার চালাচ্ছে, আপনি শিখছেন, আপনি দেখছেন, দেখতে আছেন, দেখে দেখে কি শেখা যাবে? স্টিয়ারিং হুইলে তো মানে হুইলে তো আপনাকে হাত দিতে হবে, তাই না? আপনাকে ড্রাইভারের সিটে তো বসতে হবে না? কার ড্রাইভিং শিখতে হলে ড্রাইভারের সিটে আপনাকে বসতে হবে কিনা? জি স্যার, অবশ্যই স্যার। এটা তো হ্যাঁ, ড্রাইভিং। ওই বসাটাই আহ, কারণ ড্রাইভিং শিখতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে নিজে, সেলফ ড্রাইভিং এর জন্য। তো তেমনি এই যে হোমওয়ার্ক, এটা আপনাকে নিজের খাতায় লিখতে হবে। হ্যাঁ, এভাবে নিজের এই ধরনের আপনি খাতা নিবেন, খাতা নিয়ে নিজে লিখতে হবে। আমি যে নোটটা তৈরি করেছি, আমার তো নিজেরও খাতা ছিল, আমি খাতায় লিখার পরে কত টাইপ করেছি। আমি নিজে খাতায় লিখেছি, নিজেই টাইপ করছি। এখানে তো স্যার যখন আপনি প্রত্যেকটা পার্টে তো ধারা আছে, আলাদা আলাদা করে ধারা আছে এই হ্যাঁ, জন্য। আপনি এখানে এখানে আপনি কি করবেন, ছোট ছোট করে লিখবেন। হ্যাঁ, সেটা আমাকে বলতে পারেন কিভাবে লিখবো বুঝতে পারছি না, আমি সেটা হেল্প করব। কিন্তু এই যে ওইটাই। এটা আপনি এটা আপনি এখন শুরু করতে নাও পারেন, কখন শুরু করবেন? এখন আপনি জি স্যার। বোঝেন, এটা আপনি এখন নাও করতে পারেন। যখন আমি ফাইনাল টাচ নোট দিব, ফাইনাল টাচ নোটের মধ্যে আপনাকে টেকনিক দেওয়া থাকবে, এবং যে জিনিসটা আপনি চাচ্ছেন ফাইনাল টাচ নোটে থাকবেই। কিন্তু আপনি যদি আগে থেকেই শুরু করতে চান, আপনি করেন। যেমন পেনাল কোডের 34 ধারা আপনি লিখতে পারেন। 34 34 পাশে লিখে এখানে আপনি লিখবেন কি কমন ইন্টেনশন বা অভিন্ন অভিপ্রায়, এতটুকু লিখলেই হয়ে গেল। তার মানে ধারা বিষয়বস্তু, ধারা বিষয়বস্তু, ধারা বিষয়বস্তু, এইভাবে আপনি কি করেন, একটা চার্ট তৈরি করেন নিজের চর্চার জন্য, নিজের হাতে। যখন আপনি নিজের হাতে লিখবেন আমার নোট থেকে খুঁজে খুঁজে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, অথবা আপনি কি করতে পারেন, বিগত সালের যে ধারাগুলো থেকে প্রশ্ন আসছে, সেই ধারাগুলোই নেন। এখানে লিখলাম আমি 34 এবং লিখেছি অভিন্ন অভিপ্রায়। এইভাবে আপনারা কি করবেন, নোট নিবেন। তাহলে 34 ধারাতে কি আছে আপনার মুখস্থ হয়ে গেল, এবং বারবার আপনি নিজের খাতাটা দেখবেন। এবং আমি যে ফাইনাল টাচ নোট দিব, সেখানে আমি করে দিব চারটা। কিন্তু এখন আমি যদি চার্ট করে দিই, আপনি মুখস্থ করতে ব্যস্ত হয়ে যাবেন। কিন্তু ফাউন্ডেশন নোটের কাজ মুখস্থ করা না, ফাউন্ডেশন নোটের কাজ হচ্ছে বোঝা, আইনটাকে জানা। আর ফাইনাল টাচ নোট ওই যে পরীক্ষার 1 মাস আগে দেবো, সেখানে চার্ট থাকবে, সবকিছু টেকনিক্যালি দেওয়া থাকবে, শর্ট সাজেশনও থাকবে। তাহলে সেটার কাজ কি, মুখস্থতে আপনি যা শিখলেন শিখলেন ফাউন্ডেশন নোটে, এবার আপনাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। কারণ মুখস্থর কাজগুলো ফাউন্ডেশন নোটে মানে রিভিশনে গিয়ে আমরা করব। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার, বুঝতে এই পেরেছি। এই কারণে আমার ব্যাচ দুইটা করা আছে, একটা ফাউন্ডেশন ব্যাচ। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন তৈরি হয়ে যাওয়ার পরে ফাউন্ডেশন করতে পাইলিং করতে হয়, আরো অনেক কিছু করতে হয়, একটু সময় লাগে। যখন পাইলিং করার পরে সবকিছু ফাউন্ডেশন মজবুত হয়ে গেল, এরপরে আমরা তরতর করে প্রতি মাসে একটা করে ছাত্র উঠাবো। মানে রিভিশন ব্যাচে খুব দ্রুত শেষ হয়ে যাবে, এবং মডেল টেস্ট শুরু করে দেবো। তার রিভিশন হবে, 2 সপ্তাহ মডেল টেস্ট হবে, শেষ। তার মানে এখন আপনাকে আইন জানতে হবে, আর মুখস্থ পড়ে, এখন মুখস্থ। এরপরে প্যাটার্ন 2 কি আছে, সংখ্যা ভিত্তিক প্রশ্ন। যেমন এখানে কি থাকে, সময় থাকে। আচ্ছা, হায়দার ভাই লাইনে আসতে চাচ্ছেন? দেখেন, আমি আপনাকে এখন একটা মেসেজ দিব, আপনার স্ক্রিনে একটা লেখা আসবে, আপনি সেই লেখাতে টাচ করলেও আপনার মাইক অন হবে। অথবা আপনার যে মোবাইল ফোনের বাম দিকে নিচে দেখেন মাইক্রোফোন আঁকানো আছে, সেখানে লেখা আছে মিউট, আনমিউট, এরকম কোনো লেখা আছে। তো ওই আনমিউটে টাচ করলে আপনারটা কি হয়ে যাবে, আনমিউট হয়ে যাবে। এখন আপনাকে লাইনে আসার সুযোগ দিয়েছে, আপনি লাইনে আসেন আলী হায়দার ভাই। স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন করতে সেটা থাকেন হচ্ছে, আলী হায়দার ভাই, আপনি লাইনে আসার সুযোগ দিচ্ছি, আপনি লাইনে আসেন। হ্যাঁ, বাসিত ভাই বলেন। এই যে ফাইনাল টাচ নোট দেওয়ার আগ পর্যন্ত আমাদের যে আইনগুলো পড়ানো হবে, ধরেন এই যে প্যানাল কোড, এটা শেষ করার পরে কি আমাদের পুরো প্যানাল কোডের উপর একটা পরীক্ষা নিলে ভালো হয়? আপনার ফাইনাল টাচ নোটে, হ্যাঁ,
ফাইনাল জি টাস্ক নোট জি। যখন আমি দিব, তখন মেগা টেস্ট বলে টেস্ট হবে। মেগা টেস্টে তখন পুরো পেনাল কোডের উপরে 100 নম্বরের পরীক্ষা হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে এইভাবে পেরেছেন? কি মানে সাতটা 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 বিষয় হবে সাবজেক্টের এইভাবে? 7টা সাবজেক্টের বিষয় ভিত্তিক ক্লাস টেস্ট হবে, তারপরে 7টা সাবজেক্ট একসাথে করে মডেল টেস্ট হবে। এগুলো আমাকে ভাবতে দেন, এগুলো আমার কাজ। আপনি যেভাবে আমি আগাই নিয়ে যাবো সেভাবে এগিয়ে যান। আর যদি এই ধরনের পরামর্শ থাকে, দয়া করে লাইভ ক্লাসে এগুলো প্রশ্ন করবেন না, পরামর্শ দিবেন না। আপনার পরামর্শ দেওয়ার অপশন আছে, 24 ঘন্টা খোলা আমার হোয়াটসঅ্যাপ, আপনি পরামর্শ দিতে থাকেন। আমি ঠিক কি আছে। বোঝাতে পারলাম? আপনার জি জি। পরামর্শ আছে যে এইভাবে করলে ভালো হয়, আপনি মেসেজ দেন, আমি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে ভাই, আর কোনো প্রশ্ন আছে আপনার, বাসিত ভাই? না না না। আচ্ছা, ঠিক আছে। তো আলী হায়দার ভাই লাইন অন হয়েছে, ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি। তাহলে লাইন অন করা শিখলেন তো? জি স্যার। আচ্ছা, আমি এরপরে তো যখন বলবো, একেবারে নতুন। হ্যাঁ, এরপরে যখন বলবো ভাই আপনার লাইন অন করার সুযোগ দিয়েছে, সঙ্গে সঙ্গে টাচ করবেন। একবার টাচ করলে লাইন অফ, লাইন অন, আরেকবার টাচ করলে লাইন অফ হয়ে যাবে। তো বারবার টাচ করা দরকার নাই, জাস্ট ওয়ান টাচ অন হয়ে যাবে। বলেন। যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, এমসিকিউ, হুম হুম। ওইটা কি স্যার ওই বিষয়ের উপরে তো স্যার নেক্সট পরীক্ষা হবে, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি। 2টা 3টা করে ক্লাস এখন হবে, 2টা 3টা ক্লাস হবে, একটা করে পরীক্ষা হবে। তারপরে এই যে আজকে যে নোটগুলা বা যে ক্লাসগুলো হচ্ছে, ওই সিট গুলা কি আমরা লিখে নিতে হবে, নাকি আপনি কুরিয়ার করে পাঠিয়ে দিবেন, নাকি এটা এমনি আপ- সেভ করার মতো কোনো আপনি ব্যবস্থা আছে? আপনি ছাড়া সবার কাছেই এই নোটটা আছে। আর এই যে ক্লাস হচ্ছে, এই ক্লাসটা আবার রেকর্ডও হচ্ছে, আপনি ভিডিও পেয়ে যাবেন। এই নোটটা কি স্যার আগে আপনি কুরিয়ার করছিলেন না? আর সবাইকে কুরিয়ার করে দিয়েছি, এখন ভুলবশত আপনাকে কুরিয়ারটা মিস হয়ে গেছে, কালকে আপনার কুরিয়ার করা হবে, আপনি পেয়ে যাবেন হচ্ছে শনিবারে। আর স্যার পরবর্তী যে ক্লাসটা হবে, ওই ক্লাসটা নোটটা আমরা ক্লাসের আগে পেয়ে যাবো, তাই না স্যার? ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং হ্যাঁ আমি হ্যাঁ। ক্লাস শেষে একটা রুটিন। আচ্ছা, ধন্যবাদ আতিকুর রহমান, প্যাটার্ন ওয়ান খুব ভালোভাবে বুঝেছেন, এবং সেটা কিভাবে আয়ত্ত করা যায় হোমওয়ার্ক দিলাম, তাই না? চার্ট নিজে তৈরি করেন, সেটা আমি খাতাতে দেখালাম লিখে। তো এইভাবে হ্যাঁ, করলে খাতা আপনার থেকে। চর্চাটা হতে থাকলো আপনার। আপনি যদি পরিশ্রম করেন, সে পরিশ্রম কিন্তু বৃথা যাবে না। হ্যাঁ, এখন যদি বলেন ইনশাল্লাহ। স্যার আমাদের এত পরিশ্রম এত খাটাই নিচ্ছেন কেন, তাহলে আপনার কাছে ভর্তি হয়ে লাভ কি? ভাই, পরিশ্রম করলে আপনি আইন শিখবেন, আইন বেশি মাথায় ঢুকবে। আপনি তো প্র্যাকটিস করবেন, অ্যাডভোকেট হবেন, আপনার আইন সারা জীবন পড়তে হবে। দোলনা থেকে জি স্যার। কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। এটা আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কি হাদিস। হাদিস। তো এবং আমাদের অ্যাডভোকেট হলে আমাদের কেন পৃথিবীতে শুধুমাত্র একটা পেশার নামের আগে কি থাকে? লার্নেড শব্দ থাকে, বিজ্ঞ। হ্যাঁ, তো আমরা তখনই লার্নেড হতে পারবো যখন আমরা লার্ন করব। এবং যতদিন আমরা বেঁচে থাকবো, যতদিন আমরা এই পেশার সাথে জড়িত থাকবে, ততদিন আমাদের পড়তেই হবে। না পড়ে তো উপায় নাই। জি স্যার। কারণ কারণ আপনি পড়লে ভালো আইনজীবী হতে পারবেন। তা আমি তো পড়াই দিচ্ছি, আপনাদের অন্য তো কাজ দিচ্ছি না, কায়িক শ্রম দিচ্ছি না, পড়াশোনার চাপ দিচ্ছি। আচ্ছা, সমস্যা নাই এরপরে স্যার। প্যাটার্ন। প্রস্তুত প্রস্তুত আছে স্যার। আচ্ছা, আপনারা হোমওয়ার্ক করে আমাকে একটা পাতা করে স্যাম্পল পাঠাবেন, যে সঠিক হচ্ছে কিনা আমি চেক করে দিব। জি স্যার। দেখেন, সংখ্যা ভিত্তিক প্রশ্ন প্যাটার্ন 2, যেমন সময়, তারিখ, দিন, মাস, বছর, বয়স, কতটি, কতবার, কতজন, কত টাকা ইত্যাদি সংখ্যাবাচক বিষয় থাকবে। যেমন বললো যে শান্তি, সর্বসাধারণের শান্তি পরিপন্থী অপরাধ সংক্রান্ত বিধান রয়েছে কত ধারায়? দা পেনাল কোড এর কোন অধ্যায়ে? আচ্ছা, এবার অধ্যায় থেকে প্রশ্ন করলো, তাহলে এটা হচ্ছে অষ্টম। এই প্রশ্নটা পরীক্ষা হয় যেদিন, তার আগের দিন আমি একটা মডেল টেস্ট নিই আমার স্টুডেন্টের। ঠিক সেই মডেল টেস্টে কমন ছিল আমার এই প্রশ্ন, মানে হুবহু কমন। আমি অবাক হয়ে গেছি যে অধ্যায় থেকে একটা প্রশ্ন করলাম, একটাই কমন চলে আসলো। তারপরে দেখেন এখানে কয়টি উপায়ে সংঘটিত হতে পারে কি? দুষ্কর্মে সহযোগিতা বা অ্যাবেটমেন্ট, তাহলে কয়টি সংখ্যা চাচ্ছে? 3টি উপায় হতে পারে। তারপরে এখানে দেখেন যে সংখ্যা দিচ্ছে অপশনে এবং বিষয়বস্তু দিচ্ছে প্রশ্নের মধ্যে। এখানেও তাই, এখানেও তাই। দেখেন সবগুলোতেই সংখ্যা আছে, এগুলো পড়ে নেবেন। সতর্কতা হচ্ছে সংখ্যা মনে রাখাও যথেষ্ট কঠিন কাজ,
যা বেশ কনফিউশন সৃষ্টি করে, তাহলে এটার উপায় কি? এখানে আপনাকে কি করতে হবে? নোট, বই বা এমসিকিউ প্রশ্ন ব্যাংক পড়ার সময় সংখ্যাভিত্তিক প্রশ্ন দেখলে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আপনি যখন প্রশ্ন পড়বেন, যখন সংখ্যাভিত্তিক প্রশ্ন পড়বেন পড়বেন তখন একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এই সংক্রান্ত আলাদা চার্টও তৈরি করতে পারেন, এবং আমি এই চার্ট ফাইনাল টাচ নোটে করে দিব। কিন্তু আপনারা আগে নিজে যদি চার্ট খুঁজে পান, সেটা আপনার ক্রিয়েশন, যখন আপনি নিজে সৃষ্টি করবেন সেটা একবার লিখলে 10 বার পড়ার কাজ হবে। প্যাটার্ন 3, প্রতিষ্ঠান বা ব্যক্তি ভিত্তিক প্রশ্ন। কে, কাকে, কারা, কাদেরকে, কোথায় ইত্যাদি এ ধরনের ব্যক্তি, ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের পরিচয় জানতে চেয়ে প্রশ্ন আসতে পারে। যেমন, রায় অনুযায়ী প্রণীত ডিক্রিতে স্বাক্ষর করেন কে? উত্তর হচ্ছে বিচারক। তো এখানে বিচারককে টার্গেট করে স্বাক্ষর করা হচ্ছে। আতিকুর রহমান ভাই, আপনি অন্য কারোর সাথে যদি কথা বলেন নিজেকে লাইন থেকে অফ করতে হবে, তাহলে রেকর্ডে চলে আসবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। অবশ্যই করেন। 2 নম্বরে স্যার দুষ্কর্মের সহায়তা ইংলিশ হলো অ্যাবেটমেন্ট, হ্যাঁ, কিন্তু স্যার দুষ্কর্মের সহযোগিতা ইংরেজিতে আমরা আর এক জায়গায় পেয়েছিলাম অ্যাকমপ্লাইস। হ্যাঁ, এখানে এখানে অ্যাবেটমেন্ট দুষ্কর্মের অর্থ আরেকটা শিখছিলাম। হ্যাঁ, দেখেন, অ্যাবেটমেন্ট হচ্ছে দুষ্কর্মের সহায়তা, সহায়তাকারী বলিনি তো আমি। আর আপনি যেটা অ্যাকমপ্লিশ বলছেন ওটা হচ্ছে সহযোগী। ওইটা কি? সহযোগী। দুষ্কর্মের সহযোগী মানে 2 বা ততোধিক ব্যক্তি একসাথে কাজ করেছে। আর এখানে সহায়তা। আর অ্যাবেটমেন্ট থেকে অ্যাবেটর আমরা আগামী ক্লাসে জানবো 107 ধারা, হ্যাঁ, 106 এবং 107 এবং 108 ধারা যখন পড়বো এটা জানতে পারবো। ঠিক আছে? এগুলো তো আমরা ধারার মধ্যে জি জানবোই, স্যার। সমস্যা ওকে নেই। এখন আমরা প্যাটার্ন বুঝি। হ্যাঁ, এই অ্যাবেটমেন্ট, অ্যাবেটর এগুলো আমরা শেখাবো, সমস্যা নেই। তো অ্যাবেটমেন্ট, অ্যাবেটর হচ্ছে সহায়তাকারী বা সহায়তা করা। আর আপনি যেটা বলছেন অ্যাকমপ্লিশ হচ্ছে সহযোগী, মানে সে আসামি, আসামির সহযোগী না। মানে ওই সহায়তার সহযোগীর মধ্যে একটু পার্থক্য আছে। আমরা যখন ওই জি স্যার। ধারাতে আসবো 107-এ তখন আমরা শিখবো। আচ্ছা, এরপরে দেখেন যে স্বাক্ষর কে করেন, তাহলে ব্যক্তিকে টার্গেট করে প্রশ্ন করতে হচ্ছে বিচারক। তারপরে প্রশ্ন হচ্ছে একজন আইনজীবী সাধারণত অন্য কোনো পেশা বা ব্যবসা পরিচালনা করবেন না। এটি কার প্রতি আইনজীবী দায়িত্ব, কার প্রতি? এটা সাধারণ জনগণের প্রতি। তাহলে এখানে ব্যক্তিবর্গকে টার্গেট করে প্রশ্ন করা হয়েছে। বুঝতে পারছেন? বাংলাদেশ বার কাউন্সিল একটি কি? বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয় জানতে চাচ্ছে। বাংলাদেশ বার কাউন্সিল একটি প্রতিষ্ঠান, এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা। বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান পদে আসীন আছে কে? পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাটর্নি জেনারেল যে বার কাউন্সিলের চেয়ারম্যান, এই বিষয়বস্তুটা আপনাকে জানতে হবে, ব্যক্তি সম্পর্কে জানতে হবে, ব্যক্তির পরিচয় জানতে হবে আপনাকে। বার কাউন্সিলের সভাপতি বা চেয়ারম্যান সবসময় অ্যাটর্নি জেনারেল। যিনি অ্যাটর্নি জেনারেল তিনি অটোমেটিক সভাপতি, কারণ তিনি অ্যাটর্নি জেনারেল, তাই এটাকে বলে পদাধিকার বলে। ঠিক আছে? এগুলো আমরা শিখবো, কিন্তু প্যাটার্ন বোঝার চেষ্টা করেন যে আসলে কেমন প্রশ্ন বার কাউন্সিলে হয় এবং আমাদের প্রস্তুতি নিতে হবে কেমন, মানে খেলাটা কেমন হবে। প্রথমত এমসিকিউ পরীক্ষা হবে, দ্বিতীয়ত 100টা প্রশ্ন থাকবে এক এক ঘন্টার, এই তথ্যগুলো জরুরি। তারপরের যে বিষয় আপনাকে জানতে হবে, প্রশ্নগুলো আসলে কেমন আসে, কি টার্গেট করে প্রশ্ন আসে। প্রশ্নের চেহারা দেখিয়ে দিচ্ছি আপনাকে প্যাটার্ন অনুসারে। আতিকুর রহমান সাহেব, এই যে প্যাটার্ন বুঝিয়ে দিলে এটা কি উপকার হবে মনে হচ্ছে? আলী হায়দার ভাই লাইনে আসবেন, সাবিনা ইয়াসমিন লাইনে আসবেন। জি স্যার, আচ্ছা, সালাম আলী আলাইকুম। হায়দার ভাই, আমি বলছি আপনাকে জি। প্যাটার্ন শিখিয়ে দিচ্ছি যে কেমন প্রশ্ন আসে, প্রশ্নের ধরনটা কেমন। এটা শিখে কি লাভ হবে না শুধু সময় নষ্ট হচ্ছে বলেন? না স্যার, লাভ হবে। হ্যাঁ, কারণ কেমন হবে, মনে করেন আপনাকে যুদ্ধের মাঠে যেতে হবে। এখন যুদ্ধ কি জি। বন্দুকে বন্দুকে হবে না তরবারি দিয়ে হবে? আপনাকে আগে জানিয়ে দিলে যুদ্ধের প্রস্তুতিটা একটু ভালো হয় না? অবশ্যই। তো এটাই আপনাদের শেখানো হচ্ছে। বাংলাদেশের কোনো গাইডে এভাবে আলোচনা নাই, শুধুমাত্র আমার গাইডে আছে। এখন আমার গাইড দেখে কেউ যদি নকল করে ফেলে সেটা ভিন্ন জিনিস। আচ্ছা, এই প্যাটার্নের প্রশ্ন অপেক্ষাকৃত সহজ মনে হলেও আইনের গভীরে অধ্যয়ন না করলে কিন্তু উত্তর ভুল হতে পারে। তার মানে বুঝে বুঝে গভীরে অধ্যয়ন করতে হবে। সেটার জন্য আপনি কি করবেন?
আমার যে যে নোট আমি পড়ছি আইন আদালত ফাউন্ডেশন নোট অথবা বেয়ার অ্যাক্টের অর্থাৎ মূল আইন গভীরভাবে অধ্যয়ন করতে হবে, এই সংক্রান্ত চার্ট তৈরি করে বারবার পড়তে ও লিখতে হবে। তাহলে এই প্যাটার্নের প্রশ্ন যদি আপনার চোখে পড়ে, আপনি যখন কোনো প্রশ্ন দেখলেন বার কাউন্সিলের কোনো প্রশ্ন ব্যাংকে বা আমার নোটের মধ্যে, তখন বিগত সালের প্রশ্ন দেখে আপনাকে ধরতে পারতে হবে এটা কি প্যাটার্নের প্রশ্ন। যদি প্যাটার্ন ধরতে পারেন আপনি উত্তর করতে আপনার সহজ হবে। যেমন একটা খাবার জি স্যার। দেখে আপনি চিনতে পারতে হবে এই খাবারটা কি, এটা নুডলস না পাস্তা। হ্যাঁ, নুডলস আর পাস্তা খেতে একই রকমই কিন্তু একটু দেখতে ভিন্ন। এই একই জিনিস আটা দিয়েই তৈরি করা, কিন্তু নাম ভিন্ন। ওই রকমই। তো আপনি যখন ধরতে পারবেন, কেউ কেউ আবার নুডলস পছন্দ করে, কেউ কেউ পাস্তা পছন্দ করে, কেউ কেউ নাচোস পছন্দ করে। তো বিভিন্ন নাম আছে খাবারের। তো আপনার এইরকম বিভিন্ন বিভিন্ন আইটেমে আসবে। প্যাটার্ন 4 তথ্য ভিত্তিক প্রশ্ন। আচ্ছা, বিভিন্ন তথ্য জানতে চায়, বিবিধ তথ্য জানতে চায়, এই ধরনের প্রশ্ন হয়। যেমন জীবন সত্ত্বে একটি জমির অধিকারী ব্যক্তি এ উক্ত জমি বি বরাবর হস্তান্তর করে ভাবী উত্তরাধিকারী হিসাবে সি, এ ও বি এর বিরুদ্ধে কোন মামলা করবে। এখানে এসআর অ্যাক্ট থেকে প্রশ্ন এটা। কি ধরনের মামলা করতে হবে এটা ঘোষণামূলক। আপনি এসআর অ্যাক্ট যদি ভালোভাবে না বুঝেন না পড়েন, তাহলে এই উদাহরণ থেকে আপনি বুঝতে পারবেন না কি প্রশ্ন করতে, মানে কি উত্তর করতে হবে। এটা একটু জটিল প্রশ্ন, কঠিন প্রশ্ন। এটা 25 সালের প্রশ্ন। আচ্ছা, বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হওয়ার সকল আবেদনপত্র এর যে কমিটিতে উপস্থাপন করতে হবে। আপনারা যে ফর্ম ফিল আপ করবেন, কোন কমিটিতে ফর্ম ফিল আপ জমা হবে? এখন তো অনলাইন, আগে কিন্তু সরাসরি দিয়ে আসতে হতো। অনলাইনে হলেও টেলিটকের মাধ্যমে কি হচ্ছে, টেলিটকের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হয়। এবং টেলিটকের ওয়েবসাইটের সাথে আবার কার কানেকশন আছে? এনরোলমেন্ট কমিটির কানেকশন আছে। কারণ আপনাদের পরীক্ষা নেওয়ার দায়িত্ব কার? এনরোলমেন্ট কমিটির। তাহলে এইটা একটা তথ্য না? এ তথ্য না জানলে আপনি কি এটা উত্তর করতে পারবেন? জি না। আবার দেখেন, একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব কি? ন্যায় বিচার নিশ্চিত করা। তাহলে পাবলিক প্রসিকিউটর ন্যায় বিচার নিশ্চিত করে, কারণ সরকার পক্ষের আইনজীবী। এই তথ্য আপনার না জানলে এটার উত্তর করতে পারবেন না। আরো একটি তথ্য, স্যার বাংলাদেশ বার স্যার কাউন্সিলের সচিব সচিব কে হয়? শেষ করি। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয় কে? সচিব সাধারণত সরকার কর্তৃক নিযুক্ত হয়, মানে সচিবকে সরকার নিযুক্ত দেয়। বর্তমানে যিনি সচিব তিনি হচ্ছে চট্টগ্রামের নারী শিশু আদালতের একজন কি দায়রা জাজ ছিলেন। হ্যাঁ, ট্রাইব্যুনালের জজ সাহেব বর্তমানে সচিব। বলেন কি বলছিলেন? তাই বলতেছিলাম যে ধরেন এই যে আপনার 4 নম্বর কোয়েশ্চেন, একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলে ন্যায় বিচার নিশ্চিত করা। হ্যাঁ, এখন এই যে আপনার এই অ্যান্সার অপশনে দেওয়া আছে অধ্যায় 3 বিধি 5, এটা কি স্যার? এই একটু বিষয়টা বলেন। এই যে অধ্যায় 3 বিধি 5, এটা হচ্ছে আপনার ক্যাননস আছে। হ্যাঁ, আমরা সেকেন্ড সাবজেক্ট আছে বার কাউন্সিল, অর্ডার, রুলস এবং ক্যাননস আছে। মানে আইনজীবীদের জন্য 42টা কি থাকে, আচরণ বিধি থাকে। 42টা আচরণ বিধি আমাদের মেনে চলতে হয়। তার মধ্যে 4টা অধ্যায়ে 42টা আচরণ বিধি ভাগ করা আছে। তার মধ্যে 3 নম্বর অধ্যায়ের 5 নম্বর বিধি অনুসারে এই কথাটা লেখা আছে যে একজন পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব কি, সেখানে এই বক্তব্যটা আছে। মানে অধ্যায় 5 এবং অধ্যায় 3 বিধি 5 যদি বের করি, তাহলে এই যে একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব ন্যায় বিচার নিশ্চিত করা, এই তথ্যটা আপনি জানতে পারবেন। বুঝতে পেরেছেন? জি 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 তো জি এখন আপনি এটা ধরতে পারছেন না, কারণ প্যাটার্ন গুলো আমি র্যান্ডমই নিয়ে আসছি, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন নিয়ে আসছি 7টা আইনের। তাই আপনি এটা বুঝতে পারবেন না যে আসলে কোত্থেকে আসছে। কিন্তু যখন আমি প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা পড়াবো তখন আপনি ধরতে পারবেন। কারণ আমি আগে আইন পড়াবো, তারপরে এমসিকিউ এ যাবো। বুঝেননি? এখন তো আমি আইন পড়াচ্ছি না, জি স্যার। ডিরেক্ট এমসিকিউ পড়াচ্ছি। প্যাটার্ন বোঝাচ্ছি, এখন আপনি প্যাটার্ন বোঝেন, গভীরতা হওয়ার দরকার নাই। যেমন এক ভাই অ্যাবেটমেন্ট সম্পর্কে প্রশ্ন করলেন, অ্যাবেটমেন্ট কি সেটা তো আমি বোঝাবো। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। হ্যাঁ, ওমর খায়ের ভাই লাইন আসার চেষ্টা করছেন, বলেন। স্যার আরেকটা সতর্কতা আরেকটা হচ্ছে। কথা ছিল স্যার আমার। হ্যাঁ, স্যার, বলেন। স্যার ওই যে 3 নম্বর এটা একটু বলেন স্যার, ওই যে অ্যাডভোকেট মামলা পরিচালনার জন্য 3 নম্বরটা একটু বুঝে বলুন। একজন অ্যাডভোকেট মামলা পরিচালনার দায়িত্ব অন্য কোনো অ্যাডভোকেটকে অর্পণ করবে, মানে যদি তাকে দিল জি, মক্কেলের পক্ষে দিল। সাক্ষ্য প্রদান করতে হয়। মনে করেন যে আমি অ্যাডভোকেট শহীদুল, আমার মক্কেলের নাম রহিম। তাহলে রহিমের মামলায় আমি নিজে সাক্ষ্য দিতে পারবো। হ্যাঁ, রহিমের পক্ষে যে আমি এই মামলার কিছু জানি, আমি সাক্ষ্য দিব। তখন ওই মামলার আইনজীবী থেকে আমাকে সরে আসতে হবে, আরেকজনকে আইনজীবী রাখতে হবে।
তখন ওই আইনজীবী মামলাটা পরিচালনা করবে। তখন আমি কোথায় যাব? উইটনেস বক্সে সাক্ষ্য দিতে যাব। কারণ আমি যেদিন সাক্ষ্য দিচ্ছি মামলায়, সেদিন আমি অ্যাডভোকেটের ভূমিকা কি করে পালন করব? আমি কি জি স্যার, জি বোঝাতে পারলাম? কারণ জি আমি স্যার, জি স্যার। একজন, যেদিন আমি সাক্ষী দেওয়ার জন্য আমি আসামি সাক্ষীর কার্ড উইটনেস বক্সে কাঠ করে দাঁড়িয়েছিলাম। দাঁড়াবো, জি হ্যাঁ, তো আমি সাক্ষীর কাঠগড়ায় যখন আমি দাঁড়িয়েছি, তখন তো জি অ্যাডভোকেটের দায়িত্ব পালন করার জন্য আরেকজন অ্যাডভোকেটের উপরে মামলার দায়িত্ব দিতে হবে, এটাই বলা হচ্ছে। জি তার স্যার, মানে ওকে আপনি জানতে চাই। একসাথে কোনো মামলায় সাক্ষী এবং আইনজীবী হতে পারবেন না। এইটা ঠিক আছে। অধ্যায় 2 বিধি 13-তে বলা আছে। এগুলো পড়ে নিবেন। তাছাড়াও আগের ব্যাচের ভিডিও আছে, ডিটেলে বোঝানো আছে। তাছাড়া আপনার যখন আমি অধ্যায় 2 বিধি 13 বোঝাবো, এই আইনের অধ্যায় 2 বিধি 13 বোঝালে এগুলো এমনি বুঝতে পারবেন। আপনি প্রশ্ন বুঝতে হবে না, প্যাটার্ন বোঝার চেষ্টা করেন। এটা তো একটা তথ্য, ঠিক আছে? তথ্য কি উক্ত মামলা অ্যাডভোকেটের নিযুক্তির বিষয়ে, জি স্যার, জি মানে ঠিক আছে, প্রশ্নের স্যার। উত্তর কি এটা ম্যাটার না, প্যাটার্ন বুঝতে পারছেন কিনা সেটা দেখেন। হুম হুম জি স্যার। স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন, আর কি প্রশ্ন করবেন? স্যার, হুম হুম। তো আপনার যে আজকে যে ক্লাসটা, ওই ক্লাসটা কি আমি পুনরায় কিভাবে আবার দেখতে পারবো? রেকর্ড করে গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে। লিংকে টাচ করলে ইউটিউবে ওপেন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি দেখেন, ক্লাসের আগে আমি 3টা ভিডিও শেয়ার করেছি এবং লিখে দিয়েছি ব্যাচ 1 এর ভিডিওটি দেখতে নিচে দেওয়া লিংকে প্রবেশ করুন। এগুলোকে আপনি চোখে দেখেছেন? জি স্যার, দেখেছি স্যার, দেখেছি। মনে হয় না স্যার। আচ্ছা, এখন এখন আমি যেটা আপনাদের বলবো, একটা গ্রুপে আপনাকে অ্যাড করা হয়েছে, গ্রুপে আমি যাই দিয়ে আপনাকে লক্ষ্য করতে হবে। কোনো কিছু যদি মিস জি করে জি যান তাহলে মিস হয়ে যাবে, ঠিক আছে? অনেকটা বিয়ের বাড়ির দাওয়াত খাওয়ার মতন। হ্যাঁ, আপনি খেতে খেতে উঠে চলে গেলেন, কিন্তু পরে দই মিষ্টি কিন্তু আপনার বঞ্চিত হয়ে যেতে পারেন, মিস হতে পারে। অতএব গ্রুপের দিকে আপনাকে দাঁড়িয়ে মানে লক্ষ্য রাখতে হবে, কখন কি আমি দিচ্ছি। আমি 24 ঘন্টার যে কোনো টাইমে দিতে পারি। আপনার কাছে নোটিফিকেশন যাবে, গ্রুপে আপনি লক্ষ্য রাখবেন প্রতিনিয়ত। সতর্কতা, অন্তত 24 ঘন্টা দেখতে হবে না, আপনি সকালে দেখলেন বিকেলে দেখলেন, ক্লাস যেদিন আছে ক্লাস করলেন। আমি প্রতিনিয়ত গ্রুপ আপডেট করতে থাকি, তথ্য দিতে থাকি আমি। আচ্ছা, এবার এই ধরনের প্রশ্নের সতর্কতা কি? এই প্যাটার্নের প্রশ্ন অপেক্ষাকৃত সহজ মনে হলেও আইনের গভীরে অধ্যয়ন করতে হবে, না হলে উত্তর ভুল হতে পারে, কারণ তথ্য আপনি মিস করতে পারেন। পরামর্শ হচ্ছে, এই প্যাটার্নের প্রশ্নের সঠিকভাবে উত্তর করার জন্য আপনাকে আমার এই নোটটি অথবা বেয়ার এক গভীরভাবে অধ্যয়ন করতে হবে, পড়লে আপনি পারবেন। এবার প্যাটার্ন 4 এর অর্থ, সংজ্ঞা বা উদাহরণ ভিত্তিক প্রশ্ন। উদাহরণ ভিত্তিক প্রশ্ন প্রচুর আসে, পেট্রোল বিশেষ পাম্প। করে পেনাল কোড থেকে আসে। 5 স্যার, 5 এটা। হ্যাঁ, প্যাটার্ন পেট্রোল 5। 5 অর্থ, সংজ্ঞা বা উদাহরণ ভিত্তিক প্রশ্ন। প্রচুর প্রশ্ন থাকে, কোথায় থেকে? পেনাল কোড থেকে। সংজ্ঞা জানতে চায়, উদাহরণ দিয়ে দেয়। এখনই দেখাচ্ছি আপনাদের। বিভিন্ন বাংলা, ইংরেজি, ল্যাটিন শব্দের অর্থ অথবা বিভিন্ন টার্মের সংজ্ঞা, উদাহরণকে টার্গেট করে প্রশ্ন আসে। যেমন দাঁতের বিচ্যুতি ইংরেজি হচ্ছে কি? ডিসলোকেশন, মানে দাঁত ভেঙে উড়িয়ে দিছে, ফেলে দিছে দাঁত। ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছে, তার মানে ডিসলোকেশন। হয় দাঁত খুলে পড়ে গেছে অথবা দাঁত এক জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে গেছে, এটাকে কি ডিসলোকেশন বলে। বা বিচ্যুতি, খসে যাওয়া, সরে যাওয়া। হ্যাঁ, নয়েজ হচ্ছে কারো ওখানে, বাচ্চা চিল্লাচিল্লি করছে, আমি তাকে মিউট করে দিলাম। আচ্ছা, এটি কিন্তু 2025 সালে লেটেস্ট কোশ্চেন। এটা কিন্তু একটা গুরুতর আঘাত। আমরা এটা জানতে পারবো কোথায়? ধারা 320, পেনাল কোডের 320 যখন আমরা পড়বো এমনি এগুলো জানতে পারবো। কিন্তু এটা কি প্রশ্ন? এই যে দাঁতের বিচ্যুতি, এটা কিন্তু একটা সংজ্ঞা। কি? গুরুতর আঘাতের সংজ্ঞার মধ্যে আছে। এটা গুরুতর আঘাতের সংজ্ঞার এটা একটা উপাদান হচ্ছে যে দাঁত যদি ফেলে দেয়, ভেঙে ফেলে, তাহলে কি হবে? গুরুতর আঘাত হবে। গুরুতর আঘাতের সংজ্ঞা পড়লে আমরা এটা জানতে পারবো। সংজ্ঞাকে টার্গেট করে প্রশ্ন। পরে প্রশ্ন হচ্ছে উদাহরণকে টার্গেট করে প্রশ্ন। এ বি কে একটি দেওয়াল ঘেরা স্থানে প্রবেশ করতে বাধ্য করে, মানে ঘরের মধ্যে নিয়ে গেল, নিয়ে করে বি কে সেখানে তালাবদ্ধ করে রাখে, মানে তালা দিয়ে রাখলো, তার মানে আটকে রাখলো। এ কোন অপরাধ করেছে, তার মানে এটাও উদাহরণ দিয়ে সংজ্ঞা দিচ্ছে। এটা অবৈধ আটক, তার মানে এখানে উদাহরণ দিয়ে সংজ্ঞাকে টার্গেট করছে। উদাহরণের মাধ্যমে বোঝা যায় অপরাধটা কি হয়েছে। তাই
তাহলে এটা আপনি সংজ্ঞা জানলে এটার উত্তর করতে পারবেন। তারপরে আরেকটি প্রশ্ন আছে, রোল মিনস। এটা আর্টিকেল 2H আছে, বাংলাদেশ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার লিগেল কাউন্সিল অর্ডার 1972। রোল রোল মানে যেমন 1972 রুল। আপনাদের 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 কি পরীক্ষা হবে? এনরোলমেন্ট পরীক্ষা হবে। এনরোলমেন্ট কি? অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষা। যেমন আমি তালিকাভুক্তি পরীক্ষায় তালিকাভুক্ত হয়েছি। আমার আমার হচ্ছে, আপনাদের কিন্তু এমসিকিউ পরীক্ষা দিলে একটা রোল নম্বর দেয় 5 ডিজিটের। আমি আমার কাছে ভর্তি হয়েছেন, আপনাদেরও আমি একটা 5 ডিজিটের রোল নম্বর দিব। কিন্তু এই রোল বলতে এই এমসিকিউ রিটেন ভাইভা পরীক্ষার রোল নম্বর না, অ্যাডমিট কার্ডের। এই রোল হচ্ছে অ্যাডভোকেট হওয়ার পর একটা সিরিয়াল নাম্বার দেওয়া হয়। যেমন আমার রোল নম্বর হচ্ছে 1458। কি রোল? হুম। বার কাউন্সিলে আমার নামের বিপরীতে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। 1498 যদি বের করা হয় তাহলে সেখানে আমার নাম ঠিকানা চলে আসবে। তার মানে আমি যে একজন লাইসেন্স প্রাপ্ত অ্যাডভোকেট, তালিকাভুক্ত অ্যাডভোকেট, সেইটার প্রমাণস্বরূপ বার কাউন্সিলের ভলিউমে আমার নামটা সংরক্ষিত আছে, আমার ডিটেলস। এই রোল, তাহলে এই রোল দ্বারা বোঝাচ্ছে দ্য রোল অফ অ্যাডভোকেটস। তাহলে রোল হচ্ছে অ্যাডভোকেটদের রোল, কোনো অন্য কারো রোল না। ঠিক আছে? জি তাহলে বাকিগুলো পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখানেও জি কিন্তু স্যার। গভীরে অধ্যয়ন না করলে ভুল হবে। তাহলে গভীর অধ্যয়ন করার জন্য আপনাকে কি করতে হবে? সংজ্ঞা, ব্যাখ্যা, ব্যতিক্রম, উদাহরণসমূহ গভীরভাবে পড়তে হবে। টার্ম বা অপরাধের কনসেপ্ট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। অপরাধের কনসেপ্ট কি? মনে করেন যে চুরি এক জিনিস, বলপূর্বক আদায় বা চাঁদাবাজি এক জিনিস, যেটাকে এক্সটর্শন বলে, দস্যুতা আরেক জিনিস, ডাকাতি আরেক জিনিস। তাহলে 4টা অপরাধের নাম বললাম আমি। এখন একটা ঘটনা বর্ণনা দেওয়া হলো, একটা উদাহরণ দেওয়া হলো। এই ঘটনা কি চুরি করলো না দস্যুতা করলো? এই কনসেপ্ট আপনাকে বুঝতে হবে। কনসেপ্ট মানে অপরাধ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। যদি পরিষ্কার ধারণা যদি না থাকে, অপরাধটা, এই কাজটা করলে এই অপরাধ হবে, যদি বুঝতে না পারেন উত্তর করতে পারবেন না। অনেক সময় আউট অফ সিলেবাসের মতো প্রশ্ন করবে, অর্থাৎ ওই ধারাতে ওই গল্পটা লিখাই নাই, ওই উদাহরণ নাই, উদাহরণও বানিয়ে আসতে পারে। যখন উদাহরণ বানিয়ে আসবে আপনি তো ঘটনা বুঝতে পারবেন। রহিম করিম দিয়ে উদাহরণ আসতে পারে, কিন্তু হয়তোবা বইয়ের মধ্যে ABCD দিয়ে উদাহরণ আসছে। তো যখন কোনো কিছু পরিবর্তন করেও আসে কিন্তু মূল গল্প কিন্তু একই থাকবে, যেটাকে কনসেপ্ট বলে। তো অপরাধের কনসেপ্ট বা টার্ম যদি ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার সমস্যা হবে না। আমি যখন পড়াবো কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, তাহলে আমি বুঝিয়ে দেবো। লাইভ ক্লাসে প্রশ্ন করবেন, অথবা আমি যখন যেটা পড়াচ্ছি সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন। যারা লাইনে নাই তারা হাত উত্তোলন করবেন, আমি লাইনে আসার সুযোগ করে দেবো। আর যারা লাইনে আছেন তারা তো প্রশ্ন করতে পারবেন। আর লাইভ ক্লাসে প্রশ্ন করলেন না, ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরেও প্রশ্ন করলেন না, আপনার কিন্তু বিপদ হবে। কারণ আপনি না বুঝে কোনো কিছু মুখস্থ করলে সেটা লং লাস্টিং হবে না। বুঝেন, মুখস্থ করেন। প্যাটার্ন 6, সাজা বা দণ্ডভিত্তিক প্রশ্ন। এখানে আপনার কত কোন বিষয়ে কি আছে এগুলো জানতে চাই। যেমন অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ 100 টাকা হলে উহা অনাদায়ে সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড দেওয়া যেতে পারে? তাহলে 100 টাকা হলে 4 মাস দেওয়া যাবে। এখানে বলে দেওয়া আছে যে 50 টাকা, 100 টাকা, 100 টাকার অধিক। তাহলে এই প্রশ্নগুলো অপরাধের সাজার মেয়াদ ও প্রকৃতিকে টার্গেট করে প্রশ্ন আসে। এটা অন্তত সংখ্যাভিত্তিক প্রশ্নের মতোই, কিন্তু এখানে সংখ্যাটা কি? সাজার পরিমাণ। যে 500 ধারা অনুযায়ী মানহানি বা ডিফামেশনের শাস্তি কত? তাহলে শাস্তি 2 বছর বিনাশ্রম কারাদণ্ড। তাহলে শাস্তি আপনি যদি না জানেন পেনাল কোডের, এটার উত্তর করতে পারবেন না। শাস্তি শুধু পেনাল কোডে না, ফৌজদারি কার্যবিধিতেও শাস্তির কথা আছে, সিপিসিতেও কিন্তু শাস্তির কথা আছে। দেওয়ানি কারাদণ্ড, মানে দেওয়ানি কারাগারে আটক রাখার বিষয়টাও কিন্তু আছে, সিভিল প্রাইজন। তাহলে এগুলো শাস্তি ভিত্তিক প্রশ্ন আসতে পারে, অসংখ্য উদাহরণ আছে। তাহলে শাস্তি মনে রাখতে হলে আপনাকে কি করতে হবে? যে সাজার ধারাসমূহ বারবার সঠিকভাবে মনে রাখার চেষ্টা করতে হবে, এবং এই সংক্রান্ত আপনি চার্টও তৈরি করতে পারেন। আমার ফাইনাল টাচ নোটে চার্ট থাকবে, আপনি চাইলে আগে থেকে শুরু করতে পারেন, অথবা আপনি অপেক্ষা করেন ফাইনাল টাচ নোটের জন্য। প্যাটার্ন 7, প্রশ্নের শেষে নয়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। প্যাটার্ন 7, প্রশ্নের শেষে নয়, নেই, নাই, না, নাই, না, নন, নহে নন, ইত্যাদি না নয় বোধক শব্দ যুক্ত ইত্যাদি থাকবে। নবরত্ন। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে
অন্যান্য যে কোনো প্যাটার্নের প্রশ্ন তার সাথে জাস্ট একটা নেতিবাচক রূপ যুক্ত করে দিবে। যেমন এই প্রশ্নের শেষে দেখেন না আছে, প্রশ্নটা কি? পেনাল কোডের পেনাল কোড অনুযায়ী ড্যাশ শিশুর কৃত কোনো কার্য অপরাধ হবে, শেষে কি আর দেওয়া আছে না। মনে করেন আপনি এতটুকু পড়লেন আর শেষে যে না আছে, হ্যাঁ, এই শেষের নাটুকু আপনার চোখে পড়লো না, তাহলে শেষের না যদি চোখে না পড়েন তাহলে প্রশ্নের উত্তর কি বিপরীত হয়ে যাবে, আপনি ভুল করবেন। তাহলে এটা হবে হচ্ছে 9 বছরের কম বয়স্ক। দেখেন এই প্রশ্নের উত্তরে আছে 9, এখানে আছে 9, এখানে আছে 9, তারপরে এখানে আছে না। আবার আরো একটা বিষয় মনে করেন যে প্রশ্ন যেমন এখানে না আছে, এই প্রশ্নটা যদি আরো একটু বড় হতো লেখাগুলো, এই এই দিকে শেষে মনে করেন 2 লাইনের প্রশ্ন, এখানে কথা শেষ হয়ে গেছে আর শেষে এই জায়গায় শেষে দ্বিতীয় লাইনে এসে না আছে, মনে করেন এই জায়গায়, এই নাটা এই জায়গায় যদি থাকে, 5 নম্বর প্রশ্ন পড়ছি, একটি সহকারী জজ আদালত নিম্নের কোন সম্পত্তি রায় প্রদানের পূর্বে অগ্রিম ক্রোকের অর্ডার দিতে পারে, আর এই নাটা আছে নিচে দ্বিতীয় লাইনে, তাহলে আপনি পারের উত্তর দিয়ে দিলেন, উত্তর দেওয়ার পরে পরে লক্ষ্য করলেন যে না হম আছে, অথবা লক্ষ্যই করলেন না। না পরীক্ষার হল চাপের মুখে আছেন, পরীক্ষার হল চাপের মুখে আছেন, তাড়াতাড়ি আপনাকে বৃত্ত পূরণ করতে হবে। আপনি বৃত্ত পূরণ করছেন, উত্তর হবে মনে করেন গ, কিন্তু আপনি উত্তর পূরণ করছেন কি খ, উত্তর খ পূরণ করে তখন আপনার জিভাতে কামড় লাগবে যে আমি ভুল করে ফেলছি। পরে লক্ষ্য করলেন ক এর পাশে কি দেওয়া আছে, না আছে, 9 আছে। না তার মানে প্রশ্নের শেষে না বা 9 আছে কিনা, এটার জন্য সতর্কতা কি, এই প্যাটার্নের প্রশ্ন সতর্কভাবে সম্পূর্ণ না পড়লে উত্তর ভুল হতে পারে। মানে আপনি অর্ধেক পড়লেন, বুঝে গেছি কি প্রশ্ন করেছে, কিন্তু ওই প্রশ্নটাই হয়তো বা ঘুরিয়ে দিয়েছে। আগের সালে একটা প্রশ্ন এসেছিল হ্যাঁ দিয়ে, এবার প্রশ্ন এসেছে না দিয়ে, মানে ওই প্রশ্নটাকে কি করেছে, ঘুরিয়ে দিয়েছে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। তাহলে আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ প্রশ্ন পড়তে হবে, মানে অর্ধেক প্রশ্ন পড়ে উত্তর করতে গেলে ভুল হতে পারে। এবং শুধু প্রশ্ন না, অপশন গুলোও সম্পূর্ণ পড়বেন আপনি সঠিকভাবে, মানে 4টি হম অপশনই আপনাকে পড়তে হবে, সমস্ত পুরো প্রশ্ন, পুরো অপশন। বিশেষ করে প্রশ্ন শেষে না থাকলে, প্রশ্ন শেষে না থাকা মানে পেঁচিয়ে দেয়। আবার কোন কোন প্রশ্নে ডাবল না থাকে, মানে শুরুতে থাকে আবার শেষেও না থাকে, তখন ওই প্রশ্ন কি ডাবল নেগেটিভ হলে পজিটিভ হয়ে যায়। কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন বললে কিছু প্রশ্ন থাকবে ফাইনাল টাচ নোটে, তখন এই জিনিসগুলো আরো ভালো বোঝাবো। সেগুলো হচ্ছে জানা জিনিস ভুল হওয়া, যেন জানা জিনিস ভুল না হয়, আমি সেগুলো শেষের দিকে শেখাবো। এখন শিখিয়ে লাভ নাই, ভুলে যাবেন, কারণ পরীক্ষা আসতে দেরি আছে। আর পরীক্ষার 15 দিন আগে শেখাবো, তখন মনে থাকবে। প্যাটার্ন 8, দেখেন অপশন ঘ, এ অপশন ঘ মানে এই যে শেষের অপশন, এই শেষের অপশনে কি থাকে, কোনোটি নয়, সবগুলো সঠিক, বা সবকটি সঠিক, বা উভয়, একাধিক অপশন সঠিক বিদ্যমান থাকে। যেমন দিয়ে দেওয়া আছে 89A ধারার অধীন ঘোষণাকৃত আদেশ বা ডিক্রির বিরুদ্ধে নিচের কোন প্রতিকার গ্রহণ করা যাবে। 2025 সালের প্রশ্ন, লেটেস্ট, খুব টাটকা প্রশ্ন। এটার উত্তর হচ্ছে, আপনি যদি দেখেন যে উত্তর দিলেন হচ্ছে আপিল, ক উত্তর দিয়ে দিলেন, কিন্তু ক না, আপনি খ উত্তর দিলেও হবে না, খ উত্তরও সঠিক, আবার গ উত্তরও সঠিক, পরে ঘ নম্বরে দেখছেন সবগুলোই কি মানে কোনোটি নয়, তার মানে এই শেষেরটা উত্তর হবে। আবার দেখেন এখানে এখানে ঘয়ে কি আছে, মূলত আমাকে স্যার প্যাটার্নটা বুঝতে হবে আগে, প্যাটার্ন যে এটা হ্যাঁ, ওইটাই বুঝতে হবে। তার মানে যখন আপনি অপশন জি। দেখবেন শেষের অপশনে কোনোটি সঠিক নয়, বা ওপরের সব কয়টি সঠিক, হুম বা কোনোটি সঠিক নয়, আবার এখানে দেখা যাচ্ছে যে ক ও খ উভয় সঠিক, হ্যাঁ, এখানে আবার সবগুলো সঠিক। এখানে প্রথমে আপিল এবং পরে রিভিউ করা যাবে, মানে 2টি অপশন সঠিক। এখানে দেখেন নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে, মানে এখানে 2টা সঠিক। হ্যাঁ, তো তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য আপনাকে কি করতে হবে ভাই, আপনি ঘ অপশন মানে সর্বশেষ অপশন না পড়ে উত্তর করবেন না। সর্বশেষ অপশন না পড়ে যদি উত্তর করেন, এখানে দেখা গেল যে বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে সরকারের আবেদন ক্রমে, এটা সঠিক নয়। সংক্ষুব্ধ বা ব্যক্তির আবেদনে, হ্যাঁ, এবং নিজের ইচ্ছা, এই 2টাই সঠিক। তাহলে আপনি খ উত্তর করলেন, কিন্তু খ উত্তর করে দেখলেন যে ঘ উত্তর হবে, ভুল হয়ে যেতে পারে। তার মানে সবগুলো সঠিক, কোনোটি সঠিক নয়, বা একাধিক উত্তর সঠিক,
উভয় এই ধরনের বিষয় আছে কিনা এটা চেক করার পরে অপশনে আপনি উত্তর করেন। এটা আপনার জানা প্রশ্ন যে রায়ের বিরুদ্ধে রিভিউ সংক্ষুব্ধ ব্যক্তিও করতে পারে এবং নিজেও করতে পারে ট্রাইব্যুনাল। তো আপনি যখন খ উত্তর পেয়ে গেলেন, আপনি ঘ না দেখে খ উত্তর করে দিলেন, তাহলে তো আপনার ভুল হয়ে যাবে। তার মানে আপনি জানা জিনিস সহজ আসছে, কমন আসছে, আপনি সময় নষ্ট না করে ভুল উত্তর পূরণ করে ফেললেন, আপনার নেগেটিভ মার্কিং হয়ে গেল। এইটা করা যাবে না। তাহলে এই যে প্যাটার্ন 8 প্রকারের আমি শেখালাম, এটা থেকে কি হবে? এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করার সময় উপরোক্ত প্যাটার্ন বিবেচনায় রাখতে হবে। আপনি যখন যে কোনো এমসিকিউ পড়বেন বিগত সালের বা নতুন প্রশ্ন, তখন আপনাকে বুঝতে হবে এটা দেখি তো কোন প্যাটার্নের প্রশ্ন, কোন ধারা হতে প্রশ্ন, কোন ধারা হতে কেমন প্রশ্ন আসতে পারে তা ধারণা করা সম্ভব হবে। উপরোক্ত প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করতে পারলে প্রশ্নের উৎস মানে প্রশ্ন আসলে কোথা থেকে আসতে পারে, ধারাভিত্তিক প্রশ্ন বা একটা তথ্যভিত্তিক প্রশ্ন, ব্যক্তিভিত্তিক প্রশ্ন, কোথা থেকে আসতে পারে প্রশ্নের উৎস আপনি বুঝে যাবেন। একটা আইন পড়তে গেলে আপনি বুঝতে পারবেন এখান থেকে মনে একটা এই তথ্যভিত্তিক প্রশ্ন আসতে পারে, এখান থেকে একটা সংখ্যাভিত্তিক প্রশ্ন আসতে পারে, আপনি বুঝতে পারবেন। তার মানে যখন আইন পড়বেন তখনই বুঝে যাবেন যে এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে। তখন আপনি শুধু পরীক্ষার্থী না, আপনি প্রশ্নকর্তা কি ভাবছে, প্রশ্ন আসলে কোথা থেকে করে তারা, এই রহস্যটা ধরে ফেলবেন। তখন আপনি পড়তে গিয়ে মাথার মধ্যে আপনাকে নাড়া দিবে, মনে হচ্ছে এখান থেকে এই ধরনের একটা, এই প্যাটার্নের একটা প্রশ্ন আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আপনি এটা ধরতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে এই জায়গা থেকে এই প্রশ্ন আসতে পারে। AKM রুহুল ইসলামকে লাইনে আসার সুযোগ দিয়েছি। রুহুল সাহেব লাইন আসবেন। আমরুজ্জামান ভাইকে লাইন আসার সুযোগ দিয়েছি। জি, আসসালামু আলাইকুম স্যার। ভাই, ধরতে পারছেন কি বোঝাচ্ছি? জি প্রশ্নের স্যার। উৎস ধরতে পারা বিষয়টা। জি কারণ স্যার, ভালো যখন আপনি লাগছে। একটা এমসিকিউ, আপনি এমসিকিউ যখন একটা আইন পড়বেন, আইন পড়লে আপনার এই ক্যাপাসিটি তৈরি হতে হবে, এই দক্ষতা তৈরি হতে হবে যে এখান থেকে কি প্রশ্ন করা যায়। আপনি শুধু পরীক্ষায় পাশের জন্য পড়বেন না, আমি ক্লাস টেস্টে কেমন প্রশ্ন করতে পারি বা বার কাউন্সিলের পরীক্ষায় প্রশ্নকর্তা কেমন প্রশ্ন করতে পারে, তার মনের মধ্যে কি চলছে এটা ধরতে পারতে হবে। একটা আইন পড়লে আপনার মাথায় ক্লিক করবে যে এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে, এইভাবে আপনাকে ভাবতে শুরু করতে হবে। এটা একটা গবেষণার অংশ। আপনি অ্যাডভোকেট হবেন, কৌশলী মানুষ হবেন, ব্রেনটাকে এইভাবে ডেভেলপ করে ফেলেন। দেখেন, পাশও হয়ে যাবে, ওকালতিও ভালো হবে। কারণ আপনি আদালতে দাঁড়িয়ে যখন হিয়ারিং করবেন, অপরপক্ষ এমন একটা কথা বললো, সেটার বিপরীতে আপনাকে কি কথা বলতে হবে, আপনি ইনস্ট্যান্টলি সেকেন্ডের মধ্যে আপনাকে ভেবে নিতে হবে। মানে ব্রেন খুব শার্প না হলে ওকালতে কিন্তু করা যায় না। আমি কি সঠিক বলছি? জি স্যার। এবং প্রশ্ন ও অপশন তৈরির কৌশল সম্পর্কে আগে থেকে সচেতন হওয়া যাবে। এই যে আমার ক্লাস টেস্টে কিছু কিছু অদ্ভুত অপশন তৈরি করে ফাঁদ তৈরি করি, আমি ধরে নিই যে আপনি এটা উত্তর করবেন এবং একটা ফাঁদ তৈরি করা হয়। এর আগে ক্লাস টেস্ট গুলো দিয়েছেন, দেখবেন অপশন গুলো ফাঁদ তৈরি করা হয়। মানে আপনাকে ইচ্ছে করে ফাঁদে ফেলানোর জন্য কিছু প্রশ্ন তৈরি করা হয়। এমসিকিউ প্রশ্নের উত্তর করার পূর্বে উপরোক্ত প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করতে পারলে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে, মানে নেগেটিভ মার্কিং হবে না। কোন প্যাটার্ন হতে প্রশ্ন এসেছে তা উপলব্ধি করতে পারলে উত্তর করাও সহজ হবে। তাহলে সর্বোপরি উপরোক্ত প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা সহ বেশি বেশি অধ্যয়ন করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, ফলে সফলতা আসবে। আত্মবিশ্বাস থাকলে পরীক্ষার হলে যে টেনশন হবে না, নার্ভাস হবে না, ভুল হবে না, ঘেমে যাবেন না, ঘাবড়িয়ে যাবেন না। ঠিক বলছি? জি জি, ফ্রেশ ফ্রেশ লাগবে আর কি, আত্মবিশ্বাস থাকলে। হ্যাঁ, ফ্রেশ লাগবে। মানে যেমনই প্রশ্ন আসুক আমাকে হারাতে পারবে না, কারণ আমি শহীদুল ল ক্লাসেসে শহীদুল ভাইয়ের কাছে প্রস্তুতি নিয়েছি। এই কনফিডেন্ট তৈরি করতে হবে।